কিচেন ক্যাবিনেট কেন সৃষ্টি হওয়ার প্রয়োজনীয়তা হলো, সেখানে কেন হলো, এবং এই কিচেন ক্যাবিনেটকে আসলে কোনো গোষ্ঠীর, কোনো রাজনৈতিক দলের কারো কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছিল বলে আপনার মনে হয়? এজেন্ডা তো অবশ্যই ছিল। প্রথম দিকে ওই সরকারের এজেন্ডা ছিল বাংলাদেশ থেকে ওই যে পুরনো আকাঙ্ক্ষা -2 -3 নানান রকম মাইনাস ফর্মুলা ছিল। এইবার তারা শুরুর দিকে তাদের কার্যক্রম দেখে মনে হয়েছে যে বাংলাদেশ থেকে কিছু মাইনাস করতে চায়। সেই মাইনাস করার অংশ প্রেক্ষাপট তৈরি করবার জন্য তারা ছাত্রদের সংগঠনটাকে কিভাবে একটা রাজনৈতিক দলে পরিণত করা যায়, তাদেরকে সব কিছুতে কীভাবে মামাবাড়ির আবদার মেটানোর মতো সব আবদার মেটানো যায়, তাদেরকে এম্পাওয়ার্ড করা যায়, পুরনো আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা প্রক্রিয়া স্পষ্ট হয়েছিল। এবং সেইখানে সেটা করতে যখন ব্যর্থ হয়েছে, যে ছাত্রদের যে রাজনৈতিক সংগঠন হলো, তারা নানান রকমের বদনামের ভাগীদার হয়ে গেল, তাদের নামে চাঁদাবাজি সহ নানান রকমের অপবাদ যুক্ত হয়ে পড়ল, এবং তারা নিজেদের নানান রকমের কোন্দলেও কখনো কখনো জড়িয়ে পড়ল। অন্য রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে তারা ঠিক নতুন আবির্ভূত, নেপালে যেরকম পেরেছে এই গণঅভ্যুত্থানের পরে, সেরকম কোনো বড় শক্তি হয়ে দাঁড়াতে পারলো না। তখন হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সঙ্গের যারা বিশেষ কোনো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছিলেন, তারা হতোদ্যম হলেন যে না, যাদের উপর নির্ভর করে আমরা নতুন কোনো বন্দোবস্ত তৈরির যে আকাঙ্ক্ষা নিয়ে এগুচ্ছিলাম সেটা আর হচ্ছে না। এটা আমার বিশ্লেষণ, আমার তখনও বলেছি এটা, যে ওনাদের প্রথম দিকের মোটিভ এরকম মনে হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার জন্য তখন তাদেরকে অনেকগুলো শক্তিকে মোকাবেলা করতে হয়েছে। একদিকে সেনাবাহিনীর সঙ্গে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হয়েছে, একদিকে তাদের এইখানে আওয়ামী লীগের মতো একটা পতিত ফ্যাসিবাদী শক্তি হলেও তারা কিন্তু এই দেশে খুব বড় সংখ্যার সদস্য নির্ভর একটি দল, এবং তাদের কর্মীরা এত বেশি অযৌক্তিকভাবে ডেডিকেটেড যে তারা ওই একজন খুনি নেত্রীর নামে স্লোগান দিয়ে অনেক অঘটন ঘটিয়ে ফেলতে পারে, এরকম একটা জঙ্গি শক্তি। সেই শক্তিটার মোকাবেলা করা, আবার গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যে রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে আবার একটু এই স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয়ে গেল। বিএনপি একবার যদি বলে যে এটা করতে হবে বা একটা প্রেশার ক্রিয়েট করে সরকারের উপরে, জামাত আবার আর এক ইস্যু নিয়ে প্রেশার ক্রিয়েট করে যে এই বুঝি বিএনপি সরকারের থেকে এটা আদায় করে নিল। আবার জামাত একটা দাবি করলে বিএনপি মনে করে এই বুঝি জামাত এটা আদায় করে নিল, তারা আর একটা প্রেশার ক্রিয়েট করে। এনসিপি ছাত্রদের নিয়ে চলো রাজু ভাস্কর্যে বলে ঝাঁপিয়ে পড়ে, চলো যমুনার সামনে বলে ঝাঁপিয়ে পড়ে, চলো শাহবাগ চত্বরে বলে ঝাঁপিয়ে পড়ে। সুতরাং এইরকম এই যে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে যে স্বার্থের দ্বন্দ্ব এবং অনৈক্যের সুর বাজলো, সেটাকেও অ্যাড্রেস করে এইভাবে একটা সব কিছুকে অ্যাকোমোডেট করতে গিয়ে সরকারের কিন্তু বিভিন্ন রকমের অলিখিত শক্তি, যেটাকে আমরা ডিপ স্টেট বলি, সেরকম কোনো না কোনো অংশের দ্বারস্থ হতে হয়েছে। না হলে ওই ইন্টারিম গভর্নমেন্টের এইভাবে এইরকম সমস্যা সংকুল অবস্থায় দেশ চালানো এত সহজ ছিল না, আমি ধারণা করি এটা। সে কারণে তারা কারো না কারো হাতে জিম্মিও হয়তো হয়ে পড়েছিল, না হলে শেষ সময়ে 3 দিন আগে তড়িঘড়ি করে এরকম একটা চুক্তি কেন করতে হবে, এবং এইরকম একজন লোককে উপদেষ্টা হিসেবে নিয়ে তারে নিয়ে বিতর্ক হলো, এবং পরে আবার এমন একটা পরিস্থিতি হইল যে সেই ভদ্রলোককে মন্ত্রীও বানাতে হলো এই সরকারের। ফলে সবকিছু মিলিয়ে আপনি কি এটার সাথে, এই যে কিচেন ক্যাবিনেটের কথা যেহেতু আমরা বলছি, কিচেন ক্যাবিনেটের সাথে ডিপ স্টেটের কোনো যোগ আছে কিনা সেটা তো একটু শুনতে চাই। যদিও সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই ডিপ স্টেটের ব্যাপারটা একটু জেনারেলাইজ করেছেন বলেই মনে হয়েছে। তারপর আমি জানতে চাইছি কোনো যোগ আছে বলে মনে হয় কিনা। আপনি বললেন যে একটা এজেন্ডা তো অবশ্যই ছিল, সেই এজেন্ডার সাথে কি আপনি গণভোটের 4টি প্রশ্নের একটি উত্তর বা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এগুলোর কোনো যোগসূত্র দেখেন? ডেফিনেটলি যোগসূত্র থাকতে পারে। যদি না থাকে তাহলে দেশবিরোধী সিদ্ধান্ত হবে। বিএনপিকে তখন একটা বড় রাজনৈতিক দল, তাদের সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিং হলো, কথা হলো, প্রধান উপদেষ্টা এবং ঐক্যমত্য কমিশন যিনি পরিচালনা করলেন ডক্টর আলী রিয়াজ, দুজনেই প্রকাশ্যে সংবাদ মাধ্যমে বললেন
যে সব দলগুলো ন্যূনতম যে বিষয়গুলোতে একমত হবে সেটাকেই নিয়ে আমরা সংস্কারের জন্য এগিয়ে যাব, বাকিগুলো ওই দলগুলো ইস্তেহারে দিবে এবং জনগণ সিদ্ধান্ত নেবে, সেইখান থেকে সরে এসে বিএনপির সঙ্গে প্রতারণামূলক চালাকি করে তাদেরকে ওইখানে বাধ্য করে নেওয়া, এবং আজকে দেশে যে এই সংস্কার নিয়ে বিএনপির সঙ্গে জামাত ইসলাম, এনসিপি সহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে দূরত্ব, যে সংকট, এই সংকটের বীজ বপন করেছে তো ইন্টারিম সরকার ওই গণভোটের প্রশ্ন নির্ধারণের মাধ্যমে। সুতরাং সেটি এমনি এমনি সরল মনে করেছে এটা আমি বিশ্বাস করতে রাজি নই। ওইখানে ওই যে ডিপ স্টেট কনসেপ্টের মধ্যে যে গ্রুপটা আছে সেটা দেশের আভ্যন্তরীণ হোক, বিদেশি কোনো শক্তির প্রভাবাধীন হোক, অথবা ওই কিচেন ক্যাবিনেটের তারা তাদের পরবর্তী রাজনৈতিক স্বার্থের জন্য হোক, দেশ গোলযোগপূর্ণ থাকলে তাদের ভবিষ্যতে রাজনীতি করা আরও সহজ হবে এবং যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তাদেরকে হিউমিলেট করা, তাদেরকে বিপদগ্রস্ত করার উপাদান বাড়বে, নানান ইকুয়েশনে নানানজন রাজনৈতিক ইকুয়েশন করে, কি কারণে করেছে সেটা সময় বলে দিবে, কিন্তু কোনো না কোনো এরকম ইকুয়েশনের ফলেই এই আজকের সংকটটা তখন তারা তৈরি করেছে। এবং তার সঙ্গে কিচেন ক্যাবিনেটের সম্পর্ক কতটা, ডিপ স্টেটের সম্পর্ক কতটা, এইটা বিশ্লেষণের দাবি রাখে। এবং আজকে যেরকম তৌহিদ সাহেব যেরকম কিছু কথা বলছেন, যেই 7 জনের কথা বলেছে, সংবাদ মাধ্যমের এখন উচিত, গোয়েন্দাদের উচিত এইটা খুঁজে বের করা এবং এক্সপোজ করা ওই 7 জন কারা ছিল এবং তাদের বক্তব্য নেওয়া, এবং যেই সব বিষয়গুলোতে তিনি বলেছেন, উল্লেখ করেছেন, সেই বিষয়েও সামনে বক্তব্য আসার দরকার যে তিনি কেন ওই আমেরিকার সঙ্গে ওই চুক্তির ওই মিটিংয়ে তিনি একজন উপদেষ্টা হিসেবেও, পররাষ্ট্র উপদেষ্টা থাকার পরও থাকতে পারেননি কেন, যদিও এটা মোস্টলি কমার্স মিনিস্ট্রির কাজ এবং কমার্স মিনিস্ট্রি এটা করলেও প্রধান উপদেষ্টা সহ তার কিচেন ক্যাবিনেটের অন্যরা সবাই থাকতে পারলে, জানতে পারলে কেন পররাষ্ট্র উপদেষ্টা বা অন্য কোনো উপদেষ্টা থাকতে পারেন না, সেখানে তাদের কি সন্দেহটা ছিল সেগুলো বের হওয়া দরকার।